হ্যালো এভরিওয়ান, আমার নাম রুনু ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই ওয়েলকাম জানাই। আমরা শুরু করেছিলাম মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা একটি বিশেষ বই, যেটা নাম বলা যাবে না, তার যে দেওয়া যে এমসিকিউসগুলো রয়েছে মডেল পেপার প্র্যাকটিস সেটে, তো সেই প্রশ্নগুলো আলোচনা শুরু করেছিলাম। দুটি ক্লাস হয়েছে, আজকের ক্লাস তৃতীয় নাম্বার, যেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা WBCS এর 10 বছরের প্রশ্ন আলোচনা করেছি এবং পিএসসি ক্লার্কশিপের সব প্রশ্ন A to Z আমরা যতগুলো হয়েছে, মানে 2007 থেকে 2019 না 15 পর্যন্ত 19 পর্যন্ত, হ্যাঁ, সবগুলো প্রশ্নই আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো শুরু করে যাক আজকের যে প্রশ্ন। এখানে বলা হয়েছে, একজন মহিলা যিনি পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যায় 2 বার নোবেল পুরস্কার পেয়েছেন। কে পেয়েছেন? ম্যাডাম কিউরি। তাহলে দেখো, আমাদের এই যে নোবেল প্রাইজটা সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। এটা কিন্তু 1901 সাল থেকে শুরু হয়ে থাকে, কিন্তু এটা 5টি ফিল্ডে তখন দেওয়া হতো, 5টি বিভাগে দেওয়া হতো। কিন্তু পরবর্তীকালে 1968-এ ইকোনমিক্সের জন্য কিন্তু নোবেলটা দেওয়া শুরু হয়ে গেল, মানে স্টাবলিশ হলো। কিন্তু দেওয়া শুরু হয়েছিল 1969-এ, ইকোনমিক্সের নোবেল দেওয়া শুরু হয়ে থাকে, দেওয়া হয়। এস্টাবলিশ হয়েছিল 1968-এ, দেওয়া শুরু হয় 1969-এ। ইকোনমিক্সে নোবেল ভারতের মধ্যে 2 জন পেয়েছেন। একটার নাম অমর্ত্য সেন। তিনি কবে পেয়েছিলেন? 1998-এ। ভীষণ গুরুত্বপূর্ণ, 1998-এ ইকোনমিক্সের জন্য নোবেল পেয়েছেন অমর্ত্য সেন। অভিজিৎ ব্যানার্জি তিনিও ইকোনমিক্সের জন্য 2019 সালে নোবেল পেয়েছে। তাহলে ইকোনমিক্সের জন্য ভারতের তরফ থেকে 2 জনের নোবেল রয়েছে, অমর্ত্য সেন আর অভিজিৎ ব্যানার্জি। এবার এই যে নোবেল প্রাইজগুলো রয়েছে, এটা আলফ্রেড নোবেলের নাম অনুসারে দেওয়া হয়। কিন্তু আলফ্রেড নোবেলের নাম অনুসারে দেওয়া হয়। তিনি কি আবিষ্কার করেছিলেন? ডায়নামাইট আবিষ্কার তিনি কত সালে করেছিলেন? তিনি করেছিলেন 1867 সালে ডায়নামাইট আবিষ্কার। যাই হোক, এই যে নোবেল পুরস্কারটা সর্বাধিকবার কে পেয়েছে? সর্বাধিকবার পায় যে সংস্থাটি, তার নাম হচ্ছে রেড ক্রস। এটা হচ্ছে একটা সংস্থা। এই সংস্থাটি কে স্টাবলিশ করেন? হেনরি ডুনেন্ট। তিনি কিন্তু সবার প্রথম 1901 সালে পিস এর জন্য নোবেল পান। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। 1901 সালে, অর্থাৎ যখন এস্টাবলিশ হয় নোবেলের, মানে দেওয়া শুরু হয়, সেই প্রথম বছরেই কিন্তু শান্তির জন্য নোবেল পেয়েছিলেন হেনরি ডুনান্ট। তিনিই তৈরি করেছিলেন রেড ক্রস সংস্থা, আর এই রেড ক্রস সংস্থাটাই সব থেকে বেশিবার নোবেল পেয়েছে। কতবার পেয়েছে? 3 বার পেয়েছে। তো এই 3 বার কখন তিনি পেয়েছে, মানে এই সংস্থাটা পেয়েছে, সেটা আমি লিখছি। এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে শান্তি স্থাপন করার জন্য এই যেটা পেয়েছে, সেটা কবে? 1917 সালে। তারপরে 1944-এ, তারপরে 1963-তে পেয়েছে। এটা প্রথম বিশ্বযুদ্ধে শান্তি স্থাপন করার জন্য, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে শান্তি স্থাপন করার জন্য, আর এটা পেয়েছিল হচ্ছে 100 বছর পূর্ণ হওয়ার জন্য। মানে রেড ক্রস সংস্থাটির তো গঠন করা হয়েছিল 1863-তে, তো 100 বছর পূর্ণ হওয়ার জন্য তারপরে 1963-তে আবার নোবেল দেওয়া হয়। তাহলে রেড ক্রস সংস্থা সবার প্রথম, মানে সব থেকে বেশিবার নোবেল পেয়েছে। এই রেড ক্রস দিবস আমরা কবে পালন করে থাকি? 8 তারিখের মে মাসে রেড ক্রস ডে পালন করে থাকি। ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমাদের যে প্রশ্নটাতে বলেছে যে 2 বার করে নোবেল পেয়েছেন কে? ম্যাডাম কিউরি পেয়েছেন। হ্যাঁ, আমাদের যে নোবেলের জগতে 2 বার করে নোবেল 4 জনকে দেওয়া হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে ম্যাডাম কুরি। তিনি 1903 সালে একটা নোবেল পেয়েছেন, 1911 সালে একটা নোবেল পেয়েছিলেন। তিনি একবার
ফিজিক্সের জন্য, একবার হচ্ছে কেমিস্ট্রি এর জন্য কিন্তু নোবেল পেয়েছিলেন, ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটা রয়েছে ফ্রেডরিচ ভাসার। ফ্রেডরিচ স্যারনেম মনে রাখতে হবে না, জাস্ট খালি ট্রিকের জন্য মনে রাখো। হ্যাঁ, ফ্রেডরিচ তিনি কি পেয়েছিলেন? তিনি কেমিস্ট্রিতে পেয়েছিলেন, কেমিস্ট্রিতে 2 বার নোবেল পেয়েছিলেন। আরেকজন রয়েছেন জন বার্ডিন আর লেন্স পলিগ। ঠিক আছে, তো এই যে জন বার্ডিন তিনি ফিজিক্সের জন্য 2 বার নোবেল পেয়েছেন, আর লেন্স পলিগ যেটা শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, শান্তির জন্য, আর একবার হচ্ছে কেমিস্ট্রি এর জন্য এর নোবেল পেয়েছেন। তাহলে এই যে আমাদের ভারতের ইতিহাসে 1 2 3 4 জন রয়েছেন যারা 2 বার করে নোবেল পেয়েছেন। তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ ম্যাডাম কিউরি, যিনি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে 2 বার, একবার ফিজিক্সে একবার কেমিস্ট্রিতে নোবেল পেয়েছিলেন। আর তাহলে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে ম্যাডাম কিউরি। পরের প্রশ্নে বলা হয়েছে ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? কবে দেওয়া শুরু হয়? উত্তর হয়ে যাবে বি নাম্বারটা, 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কারটি দেওয়া হয়। দেখো, ভারতরত্ন হচ্ছে আমাদের ভারতের সবথেকে বড় পুরস্কার বা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এই ভারতরত্নের পরে চলে আসবে কি? পদ্মবিভূষণ, তারপরে চলে আসবে পদ্মভূষণ, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পদ্মশ্রী। তাহলে একমাত্র ভারতীয় যিনি সবগুলো পেয়েছেন তার নাম বিসমিল্লাহ খান। আর আরেকজন রয়েছেন যিনি সবগুলো পেয়েছেন, শুধুমাত্র পদ্মশ্রী পাননি, তার নাম হচ্ছে পণ্ডিত রবি শঙ্কর। ঠিক আছে, যাই হোক, এই যে ভারতরত্ন, আমি এটা মুছে এখানে লিখছি, এটা ভারতরত্ন অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয় 1954। তো এই প্রথম বছরেই 3 জনকে নোবেল দেওয়া হয়েছিল, মানে 3 জনকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। একজনের নাম হচ্ছে সিভি রামন, তিনি প্রথম সায়েন্টিস্ট ছিলেন যিনি রামান ইফেক্ট আবিষ্কার করেছিলেন, এবং তিনি প্রথম সায়েন্টিস্ট যিনি সিভি রামন, যিনি কি করেছিলেন 1954 সালে ভারতরত্ন পেয়েছিলেন। তাহলে যদি বলে ভারতরত্ন পাওয়া সবার প্রথম বিজ্ঞানীর নাম কি? সিভি রামন হয়ে যাবে। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। তাছাড়া হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন 1954 সালে 3 জনকে দেওয়া হয়েছিল। একজন সিভি রামন, যিনি প্রথম বিজ্ঞানী ছিলেন, যিনি ভারতরত্ন পেয়েছেন। তারপরে সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম কি ছিলেন? প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যিনি কি পেয়েছেন? তিনি ভারতরত্ন পেয়েছেন। আর যেটা রয়ে থাকে চক্রবর্তী রাজগোপালাচারী, তিনিও পেয়েছিলেন। তাহলে একটা বছরেই 3 জনকে দেওয়া হয়, 3 জনই ভীষণ গুরুত্বপূর্ণ এই নামগুলো। আরও কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। আমি এখানে লিখছি এগুলো মুছে। তাহলে যদি বলে প্রথম প্রেসিডেন্ট কে যিনি ভারতরত্ন পেয়েছিলেন, তিনি কিন্তু পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি কবে পেয়েছিলেন? 1955 সালে। সবার প্রথম মৃত অবস্থায় ভারতরত্ন কে পেয়েছিলেন? লালা লাজপত রায়, হ্যাঁ, এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। তিনি কবে পেয়েছিলেন? 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রী ভারতরত্ন পেয়েছেন। প্রথম বিদেশি যাকে ভারতরত্ন দেওয়া হয় তার নাম হচ্ছে খান আব্দুল গফর খান, যাকে আমরা সীমান্ত গান্ধী নামে পরিচিত। তো এই খান আব্দুল গফর খান সবার প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পেয়েছিলেন। তবে তিনি কবে পেয়েছিলেন?
1987 সালে। তারপরে যদি বলে যে দ্বিতীয় কোন বিদেশি ভারতরত্ন পেয়েছেন, নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা তিনি কবে পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন হচ্ছে 1990 সালে ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি আরও বেশি গুরুত্বপূর্ণ হবে যে নামটা এপিজে আব্দুল কালাম আজাদ। এপিজে আব্দুল কালাম আজাদ তিনি কত সালে ভারতরত্ন পেয়েছিলেন সেটি অনেকবার পরীক্ষায় আসে, তো সেটা হচ্ছে 1993-তে। প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি ইন্দিরা গান্ধী। কিন্তু ইন্দিরা গান্ধী তিনি 1971 সালে ভারতরত্ন পাওয়া প্রথম মহিলা। হ্যাঁ, সব থেকে কম বয়সে ভারতরত্ন পেয়েছিলেন এমন একজন হচ্ছে সচিন টেন্ডুলকার। এপিজে আবুল কালাম আজাদ, হ্যাঁ, তিনি ভারতরত্ন পেয়েছিলেন কবে? 1997। ঠিক তেমনি ম্যাডাম আজাদ রসুল ভারতরত্ন পেয়েছিলেন 1997। এবার আমাদের জানতে হবে প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পেয়েছিলেন তার নাম হচ্ছে খান আব্দুল গফর খান। তিনি প্রথম বিদেশি ভারতরত্ন পেয়েছিলেন 1987। তারপরে দ্বিতীয় নাম্বার বিদেশি যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি নেলসন ম্যান্ডেলা। তিনি ভারতরত্ন পেয়েছিলেন 1990 সালে। ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টসগুলো অবশ্যই মনে রাখতে হবে। তারপরে প্রশ্নটিতে হবে যে ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের প্রথম সেক্রেটারি জেনারেল কে? তাহলে আমরা জানি যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের প্রথম সেক্রেটারি জেনারেল কিন্তু ট্রিকভিলি, অর্থাৎ সি নাম্বার হয়ে যাবে উত্তর। এই যে ইউএনও সম্পর্কে আমরা এর আগেও জেনেছি, তাই না? এখন বর্তমানে 193টি মেম্বার রয়েছে, যার মধ্যে নতুন মেম্বার হচ্ছে সাউথ সুদান, তাই তো? এবার এখানকার যে প্রথম হেড ছিলেন তিনি ট্রিকভিলি। বর্তমানে ইউএনওতে ভারতের যে প্রতিনিধি রয়েছেন, ভারতের প্রতিনিধি তার নাম রুচিলা কম্বোজ রয়েছেন। তাহলে ইউএনও গঠন করা হয় 24 তারিখের অক্টোবর মাসে 1945-এ। এই ইউএনওর কিন্তু অনেকগুলি অঙ্গ রয়েছে, এর অঙ্গ হচ্ছে 6টি রয়েছে। যেমন ইউএন জেনারেল অ্যাসেম্বলি, যেটাকে আমরা কি বলে থাকি? বিশ্বের ক্ষুদ্রতম পার্লিয়ামেন্ট অফ দ্য ওয়ার্ল্ড বলে থাকি। এবার ইউএন জেনারেল অ্যাসেম্বলি, এটা হচ্ছে কি ইউএনও এর একটি অঙ্গ। তাছাড়াও অনেক কিছুই রয়েছে ইউএনের 6টি অংশের মধ্যে। হ্যাঁ, যেমন ইউএনও এর সুরক্ষা পরিষদ, এক্ষেত্রে টোটাল 15টি মেম্বার থাকে, তার মধ্যে 5 জন হয়ে থাকে স্থায়ী আর বাকি 10 জন হয়ে থাকে অস্থায়ী। কত বছরের জন্য এদের মেম্বারশিপ থাকে? 2 ইয়ার্সের জন্য। তো এই যে 5 জন স্থায়ী মেম্বার রয়েছে, এই মেম্বারগুলো কি কি? একটা হচ্ছে ইউএসএ, একটা ইউকে, চায়না, রাশিয়া, ফ্রান্স। 2, 4, 5 এই 5টা হচ্ছে ইউএনের স্থায়ী মেম্বার, যাদের কি পাওয়ার রয়েছে? ভেটো করার পাওয়ার রয়েছে। এই জন্যই তো ইউএনওতে যে নতুন করে যুক্ত করতে চেয়েছিল ফিলিস্তিনকে, কিন্তু
ইউএসএ যেহেতু আমাদের স্থায়ী মেম্বার রয়েছে ইউএন সুরক্ষা পরিষদের, আর এই ইউএসএ কি করেছে, ভেটো করেছে, যার জন্য কিন্তু ইউএনওতে যুক্ত হতে পারেনি ফিলিস্তিন। এখনও পর্যন্ত 193টি মেম্বারই রয়েছে ইউএনওর মধ্যে। আর ইউএনওর যে লোগোটা রয়েছে সেই লোগোটার মধ্যে কিসের গাছ রয়েছে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ম্যাপ, একটা গ্লোবের মধ্যে আঁকানো রয়েছে ওয়ার্ল্ড ম্যাপ, এবং তার এখানে হচ্ছে কি দুটো পাতা রয়েছে, অলিভ পাতা, ঠিক আছে, এরকম করে ইউএনওর লোগোর মধ্যে দেওয়া রয়েছে। তাছাড়া আমাদের আরও কতগুলো সংস্থা রয়েছে, সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। যেমন এসসিও যেটা রয়েছে সেটা কবে গঠন করা হয়েছিল, 1996-এ, কিন্তু তখন তার নাম ছিল সাংহাই 5, কিন্তু পরবর্তীকালে 2001 সালে সেটার নাম হয়ে থাকে এসসিও। এর যে হেডকোয়ার্টার্স রয়েছে সেটা হচ্ছে সাংহাই, ঠিক আছে, এসসিও সাংহাই সহযোগ কোঅপারেশন মানে অর্গানাইজেশন, তাই তো, এসসিও মানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটাতে হেডকোয়ার্টার্স রয়েছে। এবার এসসিওর কিন্তু ইন্ডিয়া মেম্বার রয়েছে এবং পাকিস্তানও কিন্তু মেম্বার রয়েছে, পাকিস্তান লিখলাম, এটা 2017 সালে এসসিওর কিন্তু মেম্বার হয়ে থাকে। এবার আমরা পড়ব ওয়ার্ল্ড ব্যাংক আর আইবিআরডি। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক বা আইবিআরডি এইটা কিন্তু আমাদের কবে গঠন করা হয়, 1944 সালে গঠন করা হয় ওয়াশিংটন ডিসি, এখানে হেডকোয়ার্টার্স রয়েছে, এটা ওয়ার্ল্ড ব্যাংক বা আইবিআরডির। এছাড়া আরও কিছু সংস্থা রয়েছে যেগুলো অবশ্যই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন যেটা রয়ে থাকে এটা হচ্ছে ব্রুসেলস বেলজিয়ামে হেডকোয়ার্টার্স রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে, ঠিক আছে। এখানে 27টি মেম্বার রয়েছে, তার মধ্যে এখানকার 20টি মেম্বারের যে কারেন্সি সেটা হচ্ছে ইউরো। এবার নাটোটা গঠন করা হয় 1949-এ, নাটো গঠন করা হয়ে থাকে এটা 1949-এ। নাটোর যে হেডকোয়ার্টার্স রয়েছে সেটা হচ্ছে ব্রুসেলস, এটা কোথায় রয়েছে, বেলজিয়ামের মধ্যে। সার্ক গঠন করা হয় 1885 সালে ডিসেম্বর মাসের 8 তারিখে সার্ক গঠন করা হয়ে থাকে। এর হেডকোয়ার্টার্স রয়েছে কাঠমান্ডু। এই সার্ক কোন ঘোষণাপত্র দ্বারা গঠন করা হয়ে থাকে, ঢাকা ঘোষণাপত্র এর মাধ্যমে, ঢাকা ঘোষণাপত্র। আর আসিয়ান যেটা রয়ে থাকে সেটা জাকার্তা যেটা ইন্দোনেশিয়ার মধ্যে রয়েছে, ইন্দোনেশিয়াতে হেডকোয়ার্টার্স রয়েছে। আসিয়ানে বর্তমানে 11টা মেম্বার রয়েছে, নতুন মেম্বার এখানকার যে যুক্ত হয়েছে ত্রিমোর লিস্ট এখানে যুক্ত হয়েছে নতুন মেম্বার হিসাবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটা 1966 সালে গঠন করা হয়ে থাকে, এখানকার কোন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটা রয়েছে ম্যানিলা ফিলিপিন্সে হেডকোয়ার্টার্স এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের রয়েছে। বিমস্ট্যাক যেটা রয়ে থাকে সেটা বিমস্ট্যাকটা গঠন করা হয় 1997-এ হচ্ছে বিমস্ট্যাক গঠন করা হয়ে থাকে। এই বিমস্ট্যাকের যে হেডকোয়ার্টার্স রয়েছে সেটা কিন্তু আবার বাংলাদেশের মধ্যে রয়েছে। তাহলে এই কতগুলো অর্গানাইজেশন যেগুলো কিন্তু জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি? অক্ষরের মধ্যে উত্তর রয়েছে সার্চ আর্চ, তার মানে আর্চি হয়ে গেল এখানকার ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন। এবার কতগুলো ফুল ফর্ম তোমাদের জানতে হবে। www এটা কি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড? না, এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এর যে ফাদার বলা হয় সেটা হচ্ছে টিম বার্নার লি। তাছাড়া HTML হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এরও ফাদার কিন্তু টিম বার্নার্স লি। এগুলো কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে, ঠিক আছে। এবার ইমেল, এই যে আমাদের ইমেল রয়েছে,
ইমেলের ফাদারকে রয় টমিলসন। তাহলে এই যে তার সনটা, রয়ের সনটা কি করে, ইমেল পাঠায়, তাহলে ইমেলের ফাদার রয় টমিলসন কিন্তু ফাদার অফ ইমেল। ঠিক আছে, এই কয়টা জিনিস আমরা কম্পিউটারের থেকে জানলাম। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে বলা হয়েছে যে ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র কি? দেখো, ভারতে যে সংবাদপত্র প্রকাশিত হয়েছিল, প্রথম সংবাদপত্র এর নাম হচ্ছে হিকির গেজেট। হিকির বেঙ্গল গেজেট, বেঙ্গল গ্যাজেট। এবার সমস্যাটি হলো, এই যে বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি বাংলার প্রথম পত্রিকা, তো অবশ্যই এটা কে করেছিলেন প্রকাশ? হিকির। হ্যাঁ, হিকিরের পত্রিকা এটা, তবে এটা কিন্তু ইংরেজি ভাষায়, ইংলিশ ভাষার এটা সাপ্তাহিক পত্রিকা। সাপ্তাহিক মনে রাখতে হবে, সাপ্তাহিক না দৈনিক পত্রিকা এগুলো দিয়ে দেয়, এটা সাপ্তাহিক পত্রিকা। তাহলে এটা তো ইংলিশ হয়ে গেল, তাহলে বাংলার মধ্যে এটা কোনটা ছিল পত্রিকা? প্রথম ভারতের পত্রিকা যেটি বাংলা ভাষার মধ্যে করা হয়েছিল, বাংলা ভাষায়, তাহলে সেটার নাম হয়ে যাবে সমাচার দর্পণ। সমাচার দর্পণ, সমাচার দর্পণ। এটি একটি বাংলা পত্রিকা এবং এটিও হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। সাপ্তাহিক একটি পত্রিকা, সপ্তাহে বেরোতো। তাহলে যদি বলে প্রথম বাংলা পত্রিকা, কিন্তু এটা কি হবে? সাপ্তাহিক নয়, এক্ষেত্রে আমাদের দৈনিক পত্রিকা যদি নাম জানতে চায়, দৈনিক পত্রিকা কোনটা, তাহলে কিন্তু সেটার নাম হয়ে যাবে, এই যে নামটা যেটা রয়েছে সেটার নাম হচ্ছে সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর। এবার এই যে সংবাদপত্র যখনই পড়ি তখন আমাদের একটা অ্যাক্ট মনে পড়ে, সেটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। প্রেস অ্যাক্ট এটা কে নিয়ে এসেছিল? লিটনের সময়ে আনা হয়েছিল, 1878 সালে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নেওয়া হয়েছিল। এই অ্যাক্টের দ্বারা বলা হয়েছিল পত্রিকা ছাপালে ইংলিশে ছাপাতে হবে, বাংলায় ছাপালে আগে ইংরেজদের কাছ থেকে পারমিশন নিতে হবে। এই আইনটা নিয়ে আসার পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত যে পত্রিকা, তার নাম সোমপ্রকাশ পত্রিকা, সেটাকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছিল। কিন্তু শিশির কুমার ঘোষের একটা পত্রিকা ছিল অমৃত বাজার পত্রিকাটি কিন্তু ব্যান করা হয়নি, এটি কিন্তু ছাপানো হয়েছিল, কারণ তিনি রাতারাতি ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পত্র এবং পত্রিকা থেকে খুব গুরুত্বপূর্ণ কয়টা পয়েন্ট। পরে রয়েছে রামচরিত কে রচনা করেন? রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী। তাহলে এই যে সন্ধ্যাকর নন্দী, তার লেখাই হচ্ছে রামচরিত। তিনি কিন্তু সন্ধ্যাকর নন্দী পাল বংশের কিন্তু একজন নারী। এবার যদি রামচরিত মানস বলা হয়, রামচরিত মানস গ্রন্থটি কার লেখা বলা হয়, তাহলে কিন্তু আবার এই সন্ধ্যাকর নন্দী হবে না, তাহলে তার নাম হয়ে যাবে আমাদের তুলসীদাস। তুলসীদাস কি ছিলেন? রাম ভক্তির একজন মানুষ। এই তুলসীদাস কিন্তু আকবরের সমসাময়িক। আকবরের যে 9 জুয়েল ছিল, নবরত্ন, সেখানে অফার পেয়েছিলেন তুলসীদাস, কিন্তু তিনি যাননি। ঠিক আছে, তবে এটা পরীক্ষায় আসে তুলসীদাস কোন রাজার সমসাময়িক, সেটা সম্রাট আকবরের সমসাময়িক। তাছাড়াও এখানে অপশনে আরও কিছু রয়েছে নাম, সেগুলো হচ্ছে বাণভট্ট। এবার এই বাণভট্ট কোন রাজার সভাকবি ছিলেন? তিনি কিন্তু হর্ষবর্ধন, হর্ষবর্ধনের সমসাময়িক, মানে তার সভাকবি ছিলেন। সভাকবি কে ছিলেন? বাণভট্ট ছিলেন। তিনি কি গ্রন্থ লিখেছিলেন? একটা হচ্ছে হর্ষচরিত আর আরেকটা হচ্ছে কদাম্বরী। এবার এই হর্ষবর্ধন কিন্তু নিজেও লিখতেন, তো তিনি হচ্ছে প্রিয়দর্শিকা
নাগানন্দ, এই দুইটা কিন্তু তিনি লিখেছিলেন। হর্ষবর্ধনের যে উপাধি ছিল তিনি কিন্তু শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। শিলাদিত্য উপাধি তার, হর্ষবর্ধনের উপাধি শিলাদিত্য। তার লেখা গ্রন্থের নাম প্রিয়দর্শিকা নাগানন্দ, ঠিক আছে। আর হর্ষচরিত আর কদম্বিনী লিখেছিল বাণভট্ট, যিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। হর্ষবর্ধনের সভাকবি তিনি ছিলেন। এবার পরে কি বলা হয়েছে, কালিদাস, একটা অপশনের মধ্যে রয়েছে কালিদাস। এবার কালিদাস সম্পর্কে কিছু আমরা জেনে নেব। এই যে কালিদাস রয়েছে, কালিদাস তিনি কি করেছিলেন, কার সমসাময়িক ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের কি ছিলেন? নবরত্ন ছিলেন, নবরত্ন। তার আন্ডারে যে 9 জুয়েলস ছিল তার মধ্যে একজন নবরত্ন হচ্ছে কালিদাস। তাছাড়া বরাহমিহির, বেতাল ভট্ট, শঙ্কু, তিনি অনেক মানুষ কিন্তু ছিলেন ওখানে, ঠিক আছে। তার মধ্যে একজন কালিদাস। তিনি কিন্তু অনেক গ্রন্থ লিখেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সেটা হচ্ছে কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলা, মালবিকাগ্নি মিত্রম, মেঘদূত, এই গ্রন্থগুলো কিন্তু কালিদাসের বিখ্যাত লেখা। কি কি গ্রন্থ বললাম? অভিজ্ঞান শকুন্তলম, তারপরে মেঘদূত আর মালবিকাগ্নি মিত্রমে মালবিকা এবং অগ্নিমিত্রমের কাহিনী লেখা আছে। এবার পরের প্রশ্নে চলে যাব। তাহলে রামচরিতের রচনাটা কে করেছিলেন? সন্ধ্যাকর নন্দী হয়ে যাবে। পরের প্রশ্নে ভারতের রেপো হার ঘোষণা করে কে? অবশ্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে রেপো রেট ঘোষণা করে থাকে। রেপো রেটটা কি জিনিস আমরা এখন এটা জানবো। দেখো, আমাদের সবার উপরে থাকে আরবিআই এবং তার থেকে কিন্তু লোন নেয় বিভিন্ন ব্যাংক, যেমন এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আইসিআইসিআই, এইচডিএফসি ব্যাংক, তারপরে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, এইগুলো কিন্তু ব্যাংক রয়েছে তার আন্ডারে। এবং আমরা যে সাধারণ মানুষগুলো এই যে আমি এটা আঁকলাম, মনে করো এই যে আমরা সাধারণ মানুষগুলো লোন কোথা থেকে নিয়ে থাকি? এই ব্যাংকগুলো থেকে আমরা লোন নিই। আমরা তো আরবিআই থেকে যাই না, আমরা সাধারণ মানুষগুলো লোন নিই এই ব্যাংকগুলো থেকে বা এগুলো থেকে। হ্যাঁ, তাই তো, অবশ্যই। এবার এই যে আরবিআই কি করে, এই ব্যাংকগুলোকে লোন দেয়, যদি একদিনের জন্য লোন দেয় তাহলে এমএসএফ বলা হয়। এক্ষেত্রে কিন্তু রেট অফ ইন্টারেস্ট 6%-এরও বেশি লক্ষ্য করা যায়। অনেক পার্সেন্টেজ হারে এরা লোন দেয়, একদিনের জন্য লোন দিবে, ওটাকে এমএসএফ বলা হয়। যদি এরা লোন 2 দিন থেকে 14 দিনের জন্য লোন দেয় আরবিআই এই ব্যাংকগুলোকে, তাহলে সেটাকে বলা হয় রেপো রেট। আর যদি 14 দিনের বেশি যদি লোন নেয় তাহলে সেটাকে বলা হয় ব্যাংক রেট। ভীষণ গুরুত্বপূর্ণ। কি বললাম? আরবিআই তো বড় ব্যাংক, এই ব্যাংকগুলো অন্যান্য ব্যাংকগুলোকে লোন দেয়। একদিনের জন্য লোন দিলে এমএসএফ বলবো, যেখানে চড়া সুদে কিন্তু টাকা নিয়ে নেবে। এবার 2 থেকে 14 দিনের জন্য যদি এদের লোন দেয় তাহলে সেটাকে রেপো রেট বলা হয়। 14 দিনের বেশি দিনের জন্য যদি লোন দেয় তাহলে সেটাকে ব্যাংক রেট বলা হয়। কিন্তু এই তিনটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রেপো রেট। কেন? কারণ এটা 2 থেকে 14 দিনের জন্য দেওয়া হয় এবং এটা বেশি পপুলার, এই জন্য রেপো রেটটাকে আমরা পলিসি রেট বলে থাকি। ঠিক আছে, এবার এই তো গেল আরবিআইয়ের সাথে অন্য ব্যাংকের সম্পর্ক। এবার সাধারণ মানুষেরা যখন আমরা এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লোন নিই, তখন তারা কি হয়, পিএলআর দিয়ে থাকে বা বেস রেটে দিয়ে থাকে, বেস রেট। এখন যারা অনেক দিন ধরে সেই ব্যাংকে লেনদেন করে তাদের জন্য স্পেশাল অফার দেওয়া হয় এবং তাদের রেট অফ ইন্টারেস্টটা কম দেওয়া হয়, ওটাকেই বলা হয় বেস রেট। আর এমনি সাধারণ মানুষগুলো যদি যায় প্রাইমারি ভাবে যে লোনটা দেওয়া হয় যে ইন্টারেস্টে, সেটাকে বলা হয় পিআরএল। হ্যাঁ, পিএলআর, প্রাইমারি লিটিগেশন রেট, পিএলআর। এবার এই যে সবগুলো কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে একটা সংস্থার, সেটা হচ্ছে আমাদের মনিটারি পলিসি এর দ্বারা। এটাই হচ্ছে এই পলিসিটা
এই পলিসিতে কি থাকে 6 জন সদস্য থাকে। এই 6 জন সদস্যের মধ্যে 3 জন থাকে যারা আরবিআইয়ের মেম্বার, 3 জন থাকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মেম্বার। কিন্তু মনিটারি পলিসির যে হেড হন তিনি কিন্তু আরবিআইয়ের যে গভর্নর তিনি হন মনিটারি পলিসির হেড। এই মনিটারি পলিসির কাজ কি হলো, যে যতগুলো এই যে বললাম রেট 6%-এরও বেশি নেয়, বা কখন মানুষদের লোন কম পার্সেন্টেজে সুদ দিবে, কখন একটু বেশি পার্সেন্টেজ নিয়ে আমাদের বাজারটাকে ব্যালেন্স করবে, সব দায়িত্বটা হয় মনিটারি পলিসির। তাদের দায়িত্ব হচ্ছে 4+- 2% করে কিন্তু লোন দিবে, মানে 4 থেকে 2 বেশি 6 বা এর থেকে 2 কম মানে হচ্ছে 2%, মানে 6 থেকে 2%-এর মধ্যেই লোনটা দিতে হবে। আর এই দেখাশোনার দায়িত্ব কে করে? মনিটারি পলিসি। তাহলে ওটাই বলেছে যে মনিটারি পলিসিটা তাহলে কি কি কন্ট্রোল করে থাকে? মনিটারি পলিসি সব কিছুই কন্ট্রোল করে, যেমন MSF কন্ট্রোল করবে, যেটা একদিনের জন্য লোন, রেপো রেট কন্ট্রোল করে থাকবে, যেটাকে আমরা পলিসি রেট বলে থাকি, তারপরে ব্যাংক রেট কন্ট্রোল করে থাকবে, তারপরে যেটা রয়েছে PLR, CRR ক্যাশ রিজার্ভ রেশিও, SLR এগুলো সব কন্ট্রোল করবে। কিন্তু বেস রেট কখনোই এক্ষেত্রে বেস রেটটা কন্ট্রোল করবে, কিন্তু PLRটাকে কখনো মনিটারি পলিসি কন্ট্রোল করে না। এটাই পরীক্ষায় আসে যে PLR কি কন্ট্রোল করে না। PLR যেটা রয়েছে প্রাইমারি লেন্ডিং রেট, এটা কখনোই মনিটারি পলিসি কন্ট্রোল করে না। বাকি যতগুলো রয়েছে সব কিছুই কন্ট্রোল করে মনিটারি পলিসি। তাহলে প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে যে আমাদের এই যে রেপো রেটের হারটা কে ঘোষণা করবে? অবশ্যই সেটা আরবিআই কিন্তু ঘোষণা করে দেয়। উত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই যে আরবিআই আমরা বলে থাকি, আরবিআই স্থাপনা করা হয়েছিল কবে? 1934-এর অ্যাক্টের দ্বারা, কিন্তু গঠন করা হয়ে থাকে 1 তারিখের এপ্রিল মাসের 1935-এর মধ্যে। ঠিক আছে, এই আরবিআইটা ন্যাশনালাইজড করা হয়ে থাকে, সরকার তার আওতায় নিয়ে আসে 1949-এ। ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টস। পরের প্রশ্নে চলে যাব, সিন্ধাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থান করেছে? তো এই জলবিদ্যুৎ প্রকল্পটি ওড়িশা রাজ্যের মধ্যে অবস্থান করেছে। এবার এই যে জলবিদ্যুৎ সম্পর্কে আমরা জানব, জলবিদ্যুৎ এটা যদি বলা হয়, সিন্ধালটা তো জলবিদ্যুৎ ওড়িশার মধ্যে রয়েছে, ওড়িশা উত্তর হবে। তো জলবিদ্যুৎ প্রকল্প যদি বলে, সবার প্রথম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় গঠন করা হয়েছিল? সেটা ভারতের মধ্যে দার্জিলিংয়ের সিদ্রাপঙ্গে সবার প্রথমে কি হয়? জলবিদ্যুৎ কেন্দ্র গঠন করা হয়। তাপবিদ্যুৎ কেন্দ্র যদি বলে তাপবিদ্যুৎ সবথেকে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? তাহলে সেটা মজিয়া যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটা সবথেকে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের দিক থেকে। এটা কোথায় অবস্থান করেছে? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মধ্যে অবস্থান করেছে মজিয়া তাপবিদ্যুৎ। এই যে বিদ্যুৎ বলছি আমি, এই বিদ্যুতের মধ্যে সবথেকে বেশি বিদ্যুৎ আমরা পেয়ে থাকি তাপবিদ্যুৎ থেকে। বিশেষ করে কয়লা দহন করার ফলে আমাদের বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন করা হয় ভারতবর্ষের মধ্যে। তাহলে উত্তরটি হয়ে যাবে কিন্তু ওড়িশা, যেখানে হচ্ছে ওই জলবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, সেটা সিন্ধাল জলবিদ্যুৎটা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? আমরা জানি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হয়ে যাবে গঙ্গা নদী যেটা রয়েছে, সেই গঙ্গা নদী তো আমরা জানি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়ে থাকে, ইন জেনারেল আমরা এটাই বলি। তো 2525 কিলোমিটার কিন্তু তার লেন্থ, যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুধুমাত্র 520 কিলোমিটার প্রবাহিত হয়, আর এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম নদী। এবার যদি বলে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মালভূমির মধ্যে প্রবাহিত বৃহত্তম নদী কোনটি? তাহলে কিন্তু হয়ে যেত দামোদর। ঠিক আছে, এই দামোদর নদ যেটা রয়ে থাকে, সেখানে হচ্ছে দুর্গাপুর
প্রকল্পটি অবস্থান করেছে। ঠিক আছে, তাহলে এই দামোদর নদটাকে আগে কি বলা হতো? ওয়েস্ট বেঙ্গলের দুঃখ বলা হতো, কিন্তু এখন আর বলা হয় না, যেহেতু ডিভিসি প্রকল্পটা করা হয়ে থাকে, দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা কোন নদীর অনুকরণে করা হয়েছে? ইউএসএর টেনেসি নদীর মানে পরিকল্পনাটা দেখেই কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশনটা করা হয়েছিল। তাহলে গঙ্গা হয়ে যাবে তার উত্তর, আর দামোদর যদি হতো মানে মালভূমির মতো, তাহলে সেটা দামোদর হয়ে যেত। আচ্ছা, যে ম্যাসেঞ্জার ড্যাম কোন নদীর তীরে অবস্থান করেছে? সেটা কিন্তু আমাদের ময়ূরক্ষী নদীর তীরে অবস্থান করেছে। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। মাইথন ড্যাম যদি বলে, মাইথন ড্যাম সেটা কোন নদীর ধারে অবস্থান করেছে? বারাকার নদীর ধারে কিন্তু অবস্থান করেছে এই মাইথন ড্যামটা। এবার দুর্গাবতী রূপনারায়ণ আর দ্বারকেশ্বর এই নদীর মিলিত প্রবাহটাকে বলা হয়ে থাকে শিলাবতী নদী। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আমরা আলোচনা করব। পরের প্রশ্নে বলা হয়েছে সংসদের কতগুলি অংশ রয়েছে? সংসদের অংশ হচ্ছে তিনটা, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, আর একটা হচ্ছে প্রেসিডেন্ট। এইগুলোকে বলা হয় সংসদের অঙ্গ। ঠিক আছে, এবার এই যে আমাদের সংসদ, আমি তো টোটালটা এখানে সংসদ লিখলাম, উপরে লোকসভা রাজ্যসভা থাকে আর উপরে থাকে হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, লোকসভার যিনি হেড তাকে কি বলা হয়ে থাকে? স্পিকার বলা হয়ে থাকে। এবার বর্তমানে কে রয়েছে? ওম বিড়লা জি হচ্ছে লোকসভার স্পিকার, আর রাজ্যসভার যিনি হেড তিনি হয়ে থাকেন চেয়ারপারসন। এবার প্রেসিডেন্ট কোনো কারণে যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে সেই চেয়ারপারসন গিয়ে কিন্তু ভাইস প্রেসিডেন্টের পদ পেয়ে যায়। ঠিক আছে, এবার এই যে আমাদের লোকসভার মেম্বার হওয়ার জন্য 25 বছর কমসে কম বয়স দরকার, রাজ্যসভার মেম্বার জন্য 30 বছরের দরকার, প্রেসিডেন্ট হওয়ার জন্য হোক আর ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য হোক আর গভর্নর হওয়ার জন্যই হোক, এদের জন্য 35 বছর কিন্তু এজ ক্রাইটেরিয়া থাকে। আমরা এগুলো পলিটি ক্লাসে আমরা অনেক আলোচনা করেছি, তাই আলোচনাটা শর্ট করলাম। নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত নয় বলেছে? দেখো, আমাদের যে তফসিলগুলো রয়েছে, তফসিল বা স্কেডিউল রয়েছে টোটাল 12টি। তার মধ্যে সবার প্রথম যদি বলা হয়, প্রথম স্কেডিউলের মধ্যে কী লেখা রয়েছে? যে আমাদের 28টি রাজ্য এবং 8টি ইউটি সম্পর্কে লেখা রয়েছে। দ্বিতীয় নাম্বারে কি বলা হয়েছে? দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে আমাদের বেতন ভাতা এবং পেনশন সম্পর্কে আলোচনা করা রয়েছে। তৃতীয় নাম্বার শিডিউলে বলা হয়েছে শপথ সম্পর্কে রয়েছে। 4 নম্বর অনুসূচিতে কি বলা হয়েছে? বলা হয়েছে রাজ্যসভার সিট সম্পর্কে আলোচনা। 5 নম্বর অনুসূচিতে বলা হয়েছে SC ST এর রিজার্ভেশনের সিট সম্পর্কে আলোচনা। 6 নম্বরে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামের যে স্পেশাল প্রভিশনসগুলো দেওয়া রয়েছে। 7 নম্বরে বলা হয়েছে আমাদের কি? শক্তির বিখণ্ডন। আর এই 8তম অনুসূচিতে লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ আছে ভারতের 22টি, আর এই 22টি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোথায় লেখা রয়েছে? 8 নম্বর অনুসূচি বা 8 নম্বর তফসিলে। তো ওইটাই প্রশ্ন এসেছে, টোটাল 12টি তো 8 নম্বরে লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। এই 22টি ভাষার মধ্যে নিম্নলিখিতগুলোর মধ্যে কোন ভাষাটি নয় বলেছে? দেখো, আমাদের তো টোটাল 22টি ভাষায় এখন রয়েছে না, আগে তো ছিল সেটা 14টি ভাষা। পরবর্তীকালে এগুলো যোগ করে তারপরে বিভিন্ন ভাষা এখানে যোগ করে এখন বর্তমানে 22টি ভাষা যুক্ত করা হয়েছে। তো এগুলো বিভিন্ন সময়ে যুক্ত হয়েছে, সেগুলো গুরুত্বপূর্ণ। 21তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা সিন্ধি ভাষা যুক্ত করা হয়। তারপরে 71তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা
নামক মানে হচ্ছে নেপালি, মণিপুরি, কোঙ্কণি ভাষা যুক্ত করা হয়। তারপরে 92তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 4টি ভাষা যুক্ত করা হয়, বোডো, ডোগরি, মেথেলি আর সান্থালি বা সাঁওতালি ভাষা যুক্ত করা হয়। তাহলে এখন বর্তমানে আগে ছিল 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, টোটাল এখন হচ্ছে 22টি ভাষা করা হলো। তার মানে 8টি ভাষা পরবর্তীকালে আরও যুক্ত করা হয়। তো এটাও প্রশ্ন হয়ে যায়। তো এখানে বলেছে নিম্নলিখিতের মধ্যে কোন ভাষাটি নেই আমাদের 22টি ভাষার মধ্যে। দেখো, ইংরেজি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, এটি হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যে ভাষাটা নেই সেটা হচ্ছে আমাদের হয়ে যাবে ফার্সি ল্যাঙ্গুয়েজ। আমাদের কিন্তু 22টা ভাষার মধ্যে এই ফার্সি ল্যাঙ্গুয়েজটা নেই, উত্তর হয়ে যাবে ফার্সি ল্যাঙ্গুয়েজ। ইংলিশ কিন্তু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, এটি অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর আমাদের হিন্দি যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা কবে করা হয়? 14 তারিখে সেপ্টেম্বর মাসে 1949-এ। ওই জন্য 14ই সেপ্টেম্বরটাকে কি পালন করা হয়? ন্যাশনাল হিন্দি দিবস পালন করা হয়, দিবস পালন করা হয়। এটা কোন কি বলে ওটাকে, ফর্মুলার দ্বারা এটা অ্যাডপ্ট করা হয়েছিল, হিন্দিটাকে রাজ্য ভাষা হিসাবে গণ্য করা হয়েছিল কোন ফর্মুলার দ্বারা? আয়াঙ্গার ফর্মুলার দ্বারা, আয়াঙ্গার ফর্মুলার দ্বারা এটা গ্রহণ করা হয় রাজ্য ভাষা হিসাবে। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে আমাদের যেগুলোর ওপর আমরা কন্ট্রোল করতে পারি না, হাঁচি, কাশি, শ্বাসযন্ত্র বা রেসপাইরেশন যেটা আমরা করি, বা আমাদের ব্লাড সার্কুলেশন, এগুলো চাইলে তো আমরা থামাতে পারবো না। এই যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, আমাদের কন্ট্রোলে থাকে না, এগুলো সব নিয়ন্ত্রণ করে মেডুলা অবলঙ্গটা। এবার মেডুলা অবলঙ্গটা কী জিনিস? দেখো, আমাদের যে হিউম্যান ব্রেইন থাকে, হ্যাঁ, সেটা তো আমরা 3টি ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের ফোর ব্রেন, মিড ব্রেন আর হাইন্ড ব্রেন। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। এই অগ্র মস্তিষ্কেরই ভাগ হচ্ছে আমাদের থ্যালামাস, হাইপোথ্যালামাস, আর যেটা থাকে সেটা হচ্ছে সেরিব্রাম। আর মধ্য মস্তিষ্কের মধ্যে সেরিব্রাল থাকে, তাছাড়া কর্পোরা থাকে, আর হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কি কি থাকে? মেডুলা অবলঙ্গটা থাকবে আর সেরিবেলাম থাকবে। মেডুলা অবলঙ্গাটা থাকে। তাহলে এগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। যেমন থ্যালামাস, এটা কি করে? আমাদের যে শরীরের বাইরের টেম্পারেচার, যেমন হলো আমাদের বডির জ্বর, এই সকল নিয়ন্ত্রণ করে থাকে থ্যালামাস। আর হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের শরীরের ভেতরের টেম্পারেচার, তারপরে হচ্ছে খিদে পাওয়া, এগুলোকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। আর সেরিব্রাম যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের, অগ্র মস্তিষ্কে থাকে, আমাদের ব্রেনের যত ফাংশন রয়েছে, স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে থাকে সেরিব্রাম। তাহলে সেরিব্রাম স্ট্রং হলে কিন্তু স্মৃতিশক্তি স্ট্রং হয়, মানে মনে রাখতে পারে। তারপরে মিড ব্রেনের মধ্যে সেরিব্রালটা থাকে, এই মিড ব্রেন মাঝখানের মধ্যে, যেটা চোখ এবং কান যেটা রয়েছে এই দুটাকে নিয়ন্ত্রণ করে। তার মানে সেরিব্রাল তো আছে, এবং কর্পোরা জিনিসটা হচ্ছে কি করে থাকে? আমাদের চোখ আর কানের যে কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, চোখ আর কান এই দুটাকে নিয়ন্ত্রণ করে মাঝখানের যে ব্রেনটা রয়েছে, মিড ব্রেনটা। তারপরে সেরিবেলাম যেটা রয়েছে, এটা হচ্ছে হাইন্ড ব্রেন, লাস্টে থাকে। এটাকে বলা হয় ছোটা দিমাগ বা লিটল ব্রেন বলা হয়, বা
লিটল ব্রেইন বলা হয়ে থাকে, কিন্তু এটাই হচ্ছে আমাদের কি করে, এটাকে আমাদের শরীরটাকে সোজাভাবে দাঁড়িয়ে রাখতে সাহায্য করে। এবার অনেক সময়ে কেউ মদ্যপান করলে কিন্তু এই সেরিবেলামে এফেক্ট পড়ে, এটা ব্লক হয়ে যায়, এই জন্য তারা সোজাভাবে দাঁড়াতে পারে না। এই জন্য সেরিবেলামটাকে কি বলা হয়ে থাকে, আমাদের যে আমাদের হচ্ছে দাঁড়িয়ে থাকা বা এই সকল কাজগুলো নিয়ন্ত্রণের জন্য সেরিবেলাম দায়ী। আর মেডুলা অবলঙ্গটা যেগুলো কাজ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, যেমন ব্লিঙ্কিং অফ আইস, চোখগুলো যে ব্লিঙ্কিং করে, তাছাড়া আমরা শ্বাস নিই, তারপরে ব্লাড সার্কুলেশন হয়, আমরা হাঁচি দিই, এগুলো সব অনৈচ্ছিক যে কাজগুলো মেডুলা অবলঙ্গটা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে উত্তরটা এখানকার হয়ে যাবে মেডুলা অবলঙ্গটা। সচিন টেন্ডুলকার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে খেলেছিলেন? সেটা অবশ্যই বাংলাদেশের খিলাফ এটা হচ্ছে উত্তর হয়ে যাবে। নেক্সট, যেটা বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত, কোন দেশে, মানে কোন জায়গায় অবস্থান করেছে? এই যে আমাদের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এসআই মানে সার্ভে অফ ইন্ডিয়া, এটা কিন্তু কলকাতাতে রয়েছে। কলকাতা, অনেকে ভাবছো দেরাদুনে মনে হয়, কিন্তু দেরাদুনে নেই। দেরাদুনে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি অফিস রয়েছে। তাছাড়া আমাদের যে ফরেস্ট রিপোর্ট এখান থেকেই পেশ করা হয়ে থাকে 2 বছর অন্তর অন্তর, যে ফরেস্ট রিপোর্টটা দেয় কোন এরিয়ায় ফরেস্ট কাভারেজ বেশি, হ্যাঁ মধ্যপ্রদেশে পার্সেন্টেজ ওয়াইজ, আবার যেটা মিজোরামে, তো এই সকল ফরেস্ট রিপোর্ট যেটা দেয় দেরাদুন থেকে পেশ করা হয়। তাছাড়া আমাদের যে ফরেস্টের রিসার্চ সেন্টারটা এটা কিন্তু দেরাদুনে রয়েছে, কিন্তু এখানে বলেছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতার মধ্যে রয়েছে। ঠিক তেমনই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা ক্যানিংহাম করেছিল 1861 সালে, এটাও কিন্তু কলকাতাতেই অবস্থিত, ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে যেটা রয়েছে, ভারতের কফি বোর্ডের সদর দপ্তর কোথায় রয়েছে? কফি বোর্ডের সদর দপ্তর কোথায় থাকবে? যেখানে কফি বেশি উৎপন্ন হবে সেখানেই থাকে। তাহলে কফি চাষের জন্য ভারতের মধ্যে কোন জায়গাটি প্রথম স্থান অধিকার করেছে? কর্ণাটক। তো কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতেই হচ্ছে কি রয়েছে? কফি রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। ঠিক তেমনই যেটা আমাদের হর্টিকালচার এর রিসার্চ ইনস্টিটিউটটা কোথায় রয়েছে? বেঙ্গালুরুতের মধ্যে রয়েছে, বেঙ্গালুরু। ঠিক আছে। ঠিক তেমনই আমাদের যে কৃষি এর রিসার্চ সেন্টার এটা কোথায় রয়েছে? দিল্লিতে রয়েছে, কিন্তু দিল্লিতে কৃষিকাজের জন্য। ধানের রিসার্চ সেন্টার